শিবনাথ রায়কে কি তুই কল্যাণ করে ঠিকানা দিয়েছিস? লক্ষ্মী ছাড়া ল্যাংচাতে ল্যাংচাতে কল্যাণগড় পর্যন্ত দাওয়া করেছিল, কাঁদনি গায়ে ছিল। তোমার যুবক চিন্তায় কেসে ধরা পড়েছে। আপনি একটু জন্তুর ঠিকানাটা দিন। ইচ্ছা হচ্ছিল একটা চর বসিয়ে দি, ঠিকানা দেব। আমি কি তোর মতো গারর হলুদ খেয়ে আমি হতভাগাকে দূর করে দিয়েছি, বলে দিয়েছি একটা সমাজ বিরোধী পরিবারের সঙ্গে আমার কোন সম্পর্ক নেই, আর কোনদিন আমার বাড়িতে আসবে না। আপনি কি মানুষ? একটি অসুস্থ মানুষ বিপদে পড়ে তার ছেলেকে কুশ করতে গিয়েছিল। 22 বছর আগের প্রতিশ্রুতির কথা আপনি ভুলে গেছেন? না থাকার এই কথা, কারণ ধনবান মানুষের সমস্ত চেষ্টায় তার অতীতকে ভুলে যাবার, এটাই তাদের চরিত্রের বৈশিষ্ট্য। আমি তোকে সাবধান করে দিচ্ছি অভয়। মনে পড়ে বাবু, বহুদিন আগে বস্তির ভাঙ্গা ঘরে এক অশ্রুমুখী মায়ের সামনে হাত জোর করে বলেছিলেন, আপনার ছেলেটিকে আমাকে ভিক্ষে দিয়ে সারা জীবন আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকবো বলেছিলাম। তাই বলে আরো বলেছিলেন প্রতি মাসে একবার করে ছেলেটিকে দেখে নিয়ে যাব। আপনি ছেলেকে বোর্ডিং এ লুকিয়ে রাখলেন, পাছে মা বাবাকে চিনতে পারে সেই বয়ে। রক্তের দাবিকে আপনি অস্বীকার করতে চান বাবু? অর্থের অহংকারে মনুষ্যত্বকে আপনারা দুপায়ে মারিয়ে দেবেন। তোকে আমি সাবধান করে দিচ্ছি অভয়, কল্যাণের কালে যেন ওসব কথা না যায়। নগদ 10,000 টাকা গনে নিয়ে ছেলেকে আমি কিনে নিয়ে এসেছি। কল্যাণের উপর ওদের কোনো দাবি নেই। টাকা দিয়ে কিনে নিয়েছেন? টাকায় কি পিতৃত্বের অধিকার পাওয়া যায় বাবু? তা যদি যেত, আপনি তো একটা মাত্র সন্তানের হাতায় হাজার হাজার টাকা খরচ করেছিলেন, পেরেছিলেন বাবা হতে। অভয়, চিৎকার করে আপনি আমার মুখ বন্ধ করতে পারবেন না। আমার যদি সহস্র কণ্ঠ থাকতো, সহস্র কণ্ঠে আমি বলতাম, তোমরা ধনীরা দালাও প্রতিশ্রুতি দিতে জানো, রক্ষা করতে জানো না। যেমনই ভাবেই হোক হারামজাদাকে তাড়াতেই হবে, নাইলে কোনদিন কল্যাণের আসল পরিচয় পাস করে দিবে। অনেক আগেই শুয়োরকে তাড়াতাম, পারিনি শুধু কল্যাণের জন্য। বৌমা আমাকে বললো দোষটাকে দূর করে দে। একটু দাঁড়াও দাদা বাবু, তোমার জুতোটা একটু ব্রাশ করে দেই।
আচ্ছা অবৈধা, তুই আমাকে এত ভালোবাসিস, আমার পায়ে কাঁটা ফুটলে মনে হচ্ছে তোর বুকে শেল বৃদ্ধ হয়েছে। মাও বুঝি তার ছেলেকে এত ভালোবাসে না, আর অথচ তুই আমার চাকর। কেন ভালোবাসে জানো দাদা বাবু? তুমি আমাকে খেতে দাও, পড়তে দাও, মাসে মাসে মাইনে দিচ্ছ, অসুখ বিসুখ হলে ডাক্তার দেখাচ্ছ। সব বাবুরাই চাকরদের মাইনে দেয়, এইসব বাজে কথা। সব বাবুরাই চাকরদের মাইনে দেয়, আর চাকররাও যথেষ্ট সাধ্য মতে তার কর্তব্য পালন করে। কিন্তু তোর কাজের মধ্যে কোনো কিন্তু ভূত নেই, আছে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, যেটা টাকা দিয়েও কিনা যায় না। আচ্ছা দাদা বাবু, হ্যাঁ বলো। আমাকে আমাকে দিন কয়েকের জন্য ছুটি দিবে? ছুটি? ছুটি নিয়ে তুই কোথায় যাবে? আমার আমার মাকে দেখতে যাবো। মা, তোর মা বেঁচে আছে? কই, কখন তো কোনোদিন বলিসনি তোর মা বাবা ওরা বেঁচে আছে। এতদিন আমি তাদের খোঁজ পাইনি। শুনলাম শহরতলিতে একটা বস্তিতে ভাড়া থাকে। আমার ভাইটা নাকি পুলিশের হাতে ধরা পড়েছে। কি বলছিস অভয়দা? তাই আমি একটি বার গিয়ে দেখে আসবো। ভাগ্য দাদা বাবু, ঈশ্বরের ভাগ্য, নইলে আমার ভাইটা চিন্তায় গেছে, ধরা পড়বে কেন? অভয়দা, আমি জানি দাদা বাবু, আমি জানি চিন্তাই সে করতে পারে না। অভয়দা, শুনেছিলাম মা তাকে বিয়ে পাশ করেছিল। নিশ্চয় কেউ ষড়যন্ত্র করে ভাইকে আমার ছেলে ঢুকিয়েছে, নইলে সমাজ বিরোধী আমার ভাই অভয়দা হতে পারে না, অভয়দা, হতেই পারে না। অভয়দার ভাই আমার জ্ঞান হওয়া অবধি শুনিনি অভয়দার মা আছে, ভাই আছে, কোনদিন টাকা পয়সা পাঠাতেও শুনিনি। হঠাৎ মা ভাইয়ের কথা বলছে, আশ্চর্য ব্যাপার। এই শুনছো? হ্যাঁ বলো। তুমি একটা রাঁধুনি দেখবে তো, তোমার এই অভয়কে দিয়ে আমার একদিনও চলবে না। আমার চলবে। ওর অখাদ্য রান্না আমার মুখে রুচবে না। আমার রুচবে। কি আশ্চর্য, ওকে আমি রাখতেই চাই না। আমি চাই। আমার অনিচ্ছা শর্তে তুমি ওকে রাখবে? তোমার ইচ্ছের দাম দিতে গেলে শেলি আমাকে নাকে উপোস করে মরতে হবে। আশা করে আমি নিশ্চয়ই তুমি সেটা চাইবে না। দেখো, কোনদিন বেলা দুটো এসে দেখি মহাসুখে তুমি নিদ্রা যাচ্ছ, কোনদিন রাত 8টায় এসে দেখি টেনিস খেলতে ক্লাবে গিয়েছ। তখন এই আদর করে, স্নেহ করে, মায়া করে কে আমাকে খেতে দেয়? সে অভয়দা। কাজে ওকে তাড়ালে আমাকে সন্ন্যাসী হতে হবে। তাহলে তুমি ওকে তাড়াবে না? কি আশ্চর্য, সারা জীবন লোকটা আমাদের জন্য প্রাণপাত খেটেছে, এখনো খাটছে, হঠাৎ একটি কথা তার চাকরিটা আমি খতম করে দিব? এতটা অমানুষ তুমি আমাকে কি করে ভাবলে শেলি? নাকি আমার মধ্যে কোনো কর্তব্য বোধ নেই? ঠিক আছে, তুমি তোমার ওই বিহারের চাকরটাকে নিয়ে থাকো, কাল আমি ড্যাডির কাছে চলে যাব। চাকরি তোমার আপনজন, আমি তোমার কেউ নই। শেলি, মিস্টার গুপ্ত, মিস্টার সমাদদার,
বউয়ের কথা ছাড়া নাকি এক পা চলে না। সেদিন মিসেস মুখার্জি আমাকে ডেকে বললেন স্বামী নাকি অফিস থেকে এসে সরকারি কাগজপত্র দেখে স্ত্রীর মতামত জানতে চায়। আর আমার ভাগ্যটা এমন খারাপ, আমার কোনো কথাই শুনতে চায় না, কোনো কথাই শুনতে চায় না। এও এক ধরনের কমপ্লেন, আশ্চর্য অভিযোগ। মিস্টার গুপ্ত, মিস্টার সমুদ্রের কথা আমাকেও বউয়ের কথা উদ্ঘোষ করতে হবে, এটাও এক ধরনের কমপ্লেন। হ্যালো মাই ভাই, অফিসে বেরোচ্ছ বোধ হয়। হ্যাঁ, তোমার সঙ্গে আমার কিছু আলোচনা আছে। হ্যাঁ বলুন। কিছুদিন আগে আমাদের ওখানে একটা সমাজ বিদ্যমস্তা ধরা পড়েছে। এক মধ্যে 2000 টাকা চিন্তার সময় হাতে নাতে ধরে ফেলেছে পুলিশ। কে কে ধরা পড়েছে ড্যাডি? তুমি তাকে চিনবে না মা, এরা হচ্ছে উঠতি মস্তান, সমাজ বিরোধী, এক মোস্তাফার অভিশাপ। এরা 20 শতাব্দীর জঞ্জাল। পুলিশ যদি এদেরকে শাস্তি করতে না পারে সমাজ একদিন ধ্বংস হয়ে যাবে। তাই কল্যাণকে বলেছিলাম এই সমাজের দুষ্ট কত। আমাকে কি করতে বলছেন? আমার ইচ্ছে তুমি নিজে কেসটা টেক আপ করো। বদমাশটার জন্য মিনিমাম 3 বছরের শাস্তি হয়। সাধারণ নাগরিকরা এদের ভয়ে সন্তুষ্ট। এরা মানব সভ্যতার জঞ্জাল। এরা মানব সভ্যতার জঞ্জাল। মানব সভ্যতার জঞ্জাল। যারা আইনের মুখে ছুতু মেরে রন্ধ পথে লক্ষ লক্ষ টাকা রোজগার করছে, তারা কি সভ্য সমাজের কলঙ্ক নয়? ও ভাই, 25 বছর আগে যদি আমি কাউকে খুব গরিব দেখি, আজ যদি দেখি কোটিপতি হতে দেখি, তাহলে কি মনে প্রশ্ন জাগে না কি করে লোকটা কোটিপতি হলো? কোন রন্ধ পথে কুবরের ভান্ডারের ছাবি তার হাতে এসে পড়লো? আচ্ছা ভাই, তুই কি আমাকে লক্ষ্য করে কথাগুলো বলছিস? না বাবু, আমি কারো নাম করতে চাই না। আমি শুধু জেলার পুলিশের বড় কর্তার কাছে অভিযোগ করছি, অনুসন্ধান করে দেখো আইনের রক্ষক কেন আজ শিক্ষিত তরুণের দল নেমে যাচ্ছে অবক্ষয়ের পথে। কোন সুরঙ্গ পথে রোজগার করে একদল মানুষ টাকার বাহার ধরেছে। তোর স্পর্ধা তো কম নয়, চাকর হয়ে তুই বড় বড় কথা বলছিস। চাকর হলেও আমি এদেশের একজন নাগরিক। আমি অভিযোগ জানিয়ে গেলাম, অনুসন্ধান করো, অনুসন্ধান করো আইনের রক্ষক, অভিযোগের অনুসন্ধান করো, অনুসন্ধান করো। যোগের হাওয়া দিকটি উল্টে যাচ্ছে। বাড়ির চাকরও তার মনিবকে উপদেশ দেয়। কে বলে দেশের অগ্রগতি হয়নি? শুনলে তোমার পেয়ারের চাকরের কথাগুলো। অভয়ের সঙ্গে আমি সম্পূর্ণ একমত। হোয়াট? কি বলতে চাও তুমি? অবৈধার মতো আমারও দৃঢ় বিশ্বাস, মানুষ অপরাধী হয়ে জন্মায় না, পারিপার্শ্বিক আবহাওয়ায় মানুষকে অপরাধী সাজায়। সমাজের এক শ্রেণীর মানুষ আছে যারা রন্ধ পথে টাকা রোজগার করে কোটিপতি হয়েছে, আইন ওদের লাগাম লাগছে না, অথবা আমরা ট্রেনিং দিয়ে আমার অভিযোগ তাহলে তুমি রক্ষা করবে না? আমাকে মার্জনা করবেন। আইন তার নিজস্ব পথ ধরে চলবে। ছেলেটা যদি অপরাধ করে থাকে শাস্তি সে নিশ্চয়ই পাবে,
হ্যাঁ, আমি কিছুতেই বুঝতে পারছি না সামান্য একটা কেস নিয়ে আপনি এত মাথা ঘামাচ্ছেন কেন? আমি মাথা ঘামাচ্ছি? কি আশ্চর্য ব্যাপার! ড্যাডি ওই গ্রামের নেতৃস্থানীয় ব্যক্তি, যদি ওখানে কোনো অসামাজিক ঘটনা ঘটে ড্যাডি কি তাতে ইন্টারফেয়ার করবে না? তাছাড়া এই কেসটার সঙ্গে আমার ব্যক্তিগত মর্যাদা জড়িয়ে আছে। কেসটা তোমাকে টেক আপ করতেই হবে। ওখানে থানার অফিসার সেভাবে রিপোর্ট পাঠাবে। আমি চাই মিনিমাম 3 বছরের শাস্তি হোক এই বদমাশটা। আমাকে ক্ষমা করবেন, আপনার মর্যাদা রক্ষা করার জন্য আইনের অপপ্রয়োগ করা আমার পক্ষে সম্ভব নয়। চিন্তায় কেসে যদি ছেলেটা প্রমাণিত হয়, আইনের বিধানে মাস 3 সাজা হতে পারে। আমার বাবার জন্য? তোমার বাবা কেন ছেলে, আমার বাবা কিংবা স্বয়ং বিধাতা এসেও যদি আমাকে অনুরোধ করে আইন লঙ্ঘন করতে, আমি সবিনয়ে প্রত্যাখ্যান করব। আশা করি আমার এই স্পষ্ট জবাবে আপনি রুষ্ট হবেন না। গুড বাই। একটা অপদার্থ ছেলে। এর আগে এই লোকটারে তুমি সুখ্যাতি করতে রেডি, বলতে ছেলেটা একটা জিনিয়াস। দেখলে তো কিরকম একঘেয়ে, এত করে তুমি অনুরোধ করলে। অনেস্টির ভোগ ওর মাথায় চেপেছে মামনি। এই বয়সে কত অনেস্ট, নতুন পাস করে বেরিয়েছে তো, 2-4 বছর যাক, দেখবে তখন সে অন্য মানুষ। নমস্কার বিআই মশাই, কখন এলে? নমস্কার, এই তো একটু আগে। আপনার সঙ্গে একটা জরুরি কথা আছে বিআই মশাই। ঠিক আছে, তোমরা তাহলে কথা বলো, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করছি। তবে হ্যাঁ, দেরি করো না ড্যাডি, দেরি করো না। দেরি করে খেলে তোমার আবার শরীর খারাপ করবে, কেমন? বলুন। আপনি যে শিবনাথ রায়ের ছেলেকে পুষ্প নিয়েছিলেন, একথা তো আপনি আমাকে বলেননি। হঠাৎ এই প্রশ্ন কেন? কল্যাণ কি আপনার সাথে কোনো খারাপ আচরণ করেছে? না না না, সেরকম কিছু নয়। তবে ওরা তো খুব কাছাকাছি থাকে। কোনোদিন যদি কল্যাণের সঙ্গে যোগাযোগ হয়ে যায়, আপনি হয়তো জানেন না, কল্যাণের বড় ভাই দীপক রায় চিন্তায় গেছে, জেল হাজতে আছে। জানি। জানেন? হ্যাঁ, শিবনাথ রায় আমার বাড়িতে গিয়েছিল। সর্বনাশ! হঠাৎ যদি এখানে এসে হাজির হয় আর কল্যাণ যদি ব্যাপারটা জানতে পারে, শিবনাথ রায় তার বাবা, ওর সহানুভূতি ওদের ওপর গিয়ে পড়বে। আপনি সব জেনে শুনেও কিভাবে নিশ্চিন্ত আছেন আমি ভেবে পাচ্ছি না। আচ্ছা বিআই মশাই, বলুন। আপনার তো উপর মহলে পূর্ববর্তী আছে, তাই না? হ্যাঁ, তা আছে। কোন রকমে কল্যাণকে ওখান থেকে বদলি করে দিলে? আমি সব পারি, দিনকে রাত করার ক্ষমতা আমার আছে। সৎ লোককে চোর সাজাতে, আবার চোরকে পারি সমাজের মাথায় তুলতে। তাই যদি পারেন, আপনার কাছে আমি চিরকৃতজ্ঞতা থাকবো। আর ওই অবৈটাকে দূর করে দিতে হবে। ও হচ্ছে শিবনাথের পুরনো চাকর। এই নষ্টের মূলে আছে এই শয়তানটা। এই হারামজাদাকে আমি দু চোখেই দেখতে পারি না। আসুন আসুন, দু ভাই খেতে খেতে আলোচনা করব। তাই চলো। করিসনি তোরা? একটা মাস জেলে আছে, শরীর নাকি খুবই খারাপ হয়ে গেছে। দাদা বলছিল পুলিশ নাকি এমন মার দিয়েছে। কি করব বল, পুলিশ কিছুতে জামিন দিলে না, উল্টো বাবাকে যা নয় তাই বলে অপমান করে তাড়িয়ে দিলে।
অর্থ যাদের নেই তাদের দিকে ভগবানও ফিরে তাকায় না রে। কিন্তু আমি বুঝতে পারছি না রমা, দাদাই বা এমন কাজ কেন করতে গেল? আরে না, আমরা না হয় উপোস করে মরেই যেতাম। না, দীপুদা চিন্তাই করেনি, করতে পারে না। এটা ওই স্বয়ং ভগবান এসে বললেও আমি বিশ্বাস করব না। এটা সঞ্জয় সেনের ষড়যন্ত্র। রমা, হ্যাঁ, সঞ্জয় সেন চক্রান্ত করে জেলে পুরেছে দীপুদাকে। দীপুদা এই গ্রামে একমাত্র ওই সঞ্জয় সেনের কাজের প্রতিবাদ করত। দাদাকে তুই অন্ধের মতো ভালোবাসিস রমা। হয়তো তাই দীপা, তবু আমি বলছি দীপুদা নির্দোষ। শাসনের চাবুক চিরদিন গরিবের পিঠেই পড়ে, নইলে লরি লরি ওয়াগনের মাল বিনোদ মোদির দোকানে ঢুকছে। রাতারাতি দোতলা বাড়ি করলে কই পুলিশ তো তাকে ডেকে জিজ্ঞাসা করছে না বাড়ি করবার টাকা তুমি কোথায় পেলে? কি যে হবে আমি কিছুই ভেবে পাচ্ছি না রমা। আমাদের না আছে আর্থিক সঙ্গতি, না আছে লোকবল। এই 20টা টাকা রাখ দীপা। টাকা? যদি ওর জামিনের ব্যবস্থা করতে পারিস। টাকা তুই কোথায় পেলি রমা? কাল মন্টুদার সঙ্গে শহরে গিয়েছিলাম, ব্লাড ব্যাংকে রক্ত দিয়ে এই 20টা টাকা আমি পেয়েছি। রমা, তুই দাদার জন্য নিজের রক্ত বিক্রি করে টাকা এনেছিস? শুধু রক্ত কেন ভাই, আমি যদি পারতাম ওর জন্য আমার হৃৎপিণ্ডটা আমি উপড়ে দিতাম, কিন্তু তা তো সম্ভব নয়। ও যে আমার কি কতখানি আমি তা ভাষায় বোঝাতে পারবো না রে দীপা। কিন্তু আমি রাতে শুয়ে শুয়ে কাঁদি, দাদা ধমক দেয়, বলে ও তোকে জন্মেও বিয়ে করবে না, শুধু শুধু চোখের জলের অপচয় করছিস। ও যে আমার কি কতখানি, ও যে কেন আমাকে বিয়ে করতে চাইছে না সে কথা আমাকে বলেছে। ঘরে বিবাহযোগ্য বোন, মাথার উপর দারিদ্র্যের হতাশা, ওর মনটাকে নিশিদিন করে করে খাচ্ছে রে দীপা। তোরা ওকে বুঝতে পারবি না দীপা, তোরা ওকে বুঝতে পারবি না। রমা, কাল যাবি দাদাকে দেখতে? না না রে দীপা, না। জেলের মধ্যে ওকে দেখলে আমার কান্না পাবে। তার চেয়ে ঘরে বসে আমি ওর জন্য ভগবানের কাছে প্রার্থনা করব, ও যেন তাড়াতাড়ি মুক্তি পায়, ও যেন তাড়াতাড়ি মুক্তি পায়। দাদাকে প্রাণ দিয়ে ভালোবাসে রমা, নিজের রক্ত বিক্রি করে দাদার জন্য টাকা জোগাড় করেছে। ওটা কি দাদার জন্য নিজের হৃৎপিণ্ডটা উপড়ে দিতে পারে? কিন্তু আমি কি দাদার জন্য কিছুই করতে পারি না? আমি তো দাদার মায়ের পেটের পর। আবার জানটা দিলে যদি দাদা মুক্তি পেত আমি তাই দিতাম, আমি তাই দিতাম, আমি তাই দিতাম। আমি হারামের বাচ্চা বিনোদকে চেপে ধরেছিলাম। সে বলল সঞ্জয় বাবু আমাকে যা বলেছে আমি তাই বলেছি। সবাই বুঝতে পারছি মাইকেল, পুলিশ যখন ধরেছে মামলার যা হবার হবে, তবে সঞ্জয় বাবু চেষ্টা করবে ওর যাতে কঠিন শাস্তি হয়। ওর জামাই পুলিশ সুপার। সোমনাথ, মামলার আগে হাতের সুখটা হবে না একবার? না মাইকেল, করে তোরা মরবে ওসব বই ডর আমার নেই। মাসিমার হুকুম পেলে আজ আমি বেটাকে রাস্তার মধ্যে তুলাই দেব। তাতে যদি আমার 6 মাস জেল হয় তার জন্য আমি প্রস্তুত। কি ব্যাপার তোমরা? আপনি হুকুম দেন মাসিমা, ওই হারামের বাচ্চা সঞ্জয় সেনকে রাস্তায় ধরে আচ্ছা করে তুলাই দেব। মাথা খারাপ করিস না মাইকেল,
কেসটা খারাপ হয়ে যাবে। কি খারাপ হবে শুনে? জেল না হয় পাশে, তাতে কি? মরতে তো হবে, মরার আগে 2-4টা জানোয়ারকে খতম করে তারপর মরবো। এই হচ্ছে আমার নীতি। না বাবা, তোমাদের সঙ্গে আমি একমত হতে পারছি না। দীপক যদি অপরাধ করে থাকে নিশ্চয়ই তার শাস্তি হবে, আর নির্দোষ হলে বেকসুর খালাস পেয়ে যাবে। নিশ্চয়। আপনার চিন্তাধারা সম্পূর্ণ ভুল। মাইকে, বিষয় সম্পত্তি নিয়ে দাদার সঙ্গে আমার ঝগড়া হয়েছিল। দাদা নিজের বৌদির হাতে একটা দায়ের কূপ বসিয়ে থানায় গিয়ে ডায়েরি লিখে আমি বৌদিকে খুন করতে উদ্যত হয়েছি। মাইকে, দেখা সাক্ষী দিয়েছিল ওই হারামের বাচ্চা সঞ্জয় সেন। বিচারে আমার 2 বছরের জেল হয়। দোষ না করেও আমি শাস্তি পেলাম। কই তোমাদের ভগবান নির্দোষ বলেই তো আমাকে খালাস করে দেয়নি। কিন্তু আল্লাহ গড ভগবান সবাই দাপ্পা বাজি এ যুগের বিচারের মানে নীরবে নির্ণীতে কাজে। তাই আমার নীতি হচ্ছে এই কাপুরুষের মতো টুটি কামড়িয়ে ধরে তাদেরকে খতম করে দেব। তারপর আমার বিচারে যা হয় হবে, জাল না হয় ফাঁসি, যাই হোক হবে, কিন্তু সঞ্জয় বাবুকে আমি ছাড়বো না। ওর কথা আপনি কিছু মনে করেন না মাসিমা। ছেলেটা বড় বড় অগ্রব করতেছে। মামলায় কি হবেন জানেন একমাত্র ভগবান। টাকা পয়সা খরচ করতে পারলে হয়তো মুক্তি পেত। আপনি একবার ভেবে চিন্তা করে বলুন। না সোমনাথ, সেটা হবে আমার মৃত্যুর স্বামী। সঞ্জয় সেনের নতুন ইতিহাস তোমরা জানো না। আমাদের এই দুরবস্থার মূলে আছেন একমাত্র উনি। তোমার মেশমশাইকে ওই লোকটাই বিপদে চালিত করেছে। কি বলছেন? কি বলছেন আপনি সঞ্জয় বাবু? আমাকে মার্জনা করো বাবা, ঝুঁকের মাথায় কথাগুলো আমি বলে ফেলেছি। নিজের চরিত্রে যদি সফলতা থাকে কেউ কাউকে বিপদে নিতে পারে না। দোষ তোমার মেশমশাইয়ের, সঞ্জয় সেনের নয়, সঞ্জয় সেনের নয়। সঞ্জয় সেনকে তাহলে আর আগে থেকে চিনতেন? সঞ্জয় সেন মানুষটিকে এই অবস্থায় নিশ্চয় উনি মুখ ফিরিয়ে নিতেন না, নিতেন না বলে আমার বিশ্বাস।